বড় ভাই ব্রাদারদের সালাম কালাম দেওয়া দেখছি, সব খেয়ে দিয়ে বসে আছিস, বড্ড বেয়াদব হচ্ছিস। দিন দিন আদব কায়দা সব ভাতের মারের সঙ্গে গিলে গিলে খাচ্ছিস। আচ্ছা, এই চাঁদি ফাটা ঠাড়া পড়া রোদ্দুরের মধ্যে এখানে মাঠের মধ্যখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার শোক পালন করছিস তুই? 1 মিনিট, তোর না আজ ফাইনাল এক্সাম ছিল? কথাগুলো বলে কাঠখোট্টা বলিষ্ঠ দেহে অধিকারী লোকটা সামান্য পরিমাণ ঝুঁকল। টান টান বলিষ্ঠ চওড়া বুক জুড়ে কালো লোমে আবৃত, ফর্সা বুকটা উন্মুক্ত, শার্টে দুটো বোতাম খোলা, সেখান হতে ফর্সা বুকটা স্পষ্ট দেখা যায়। শার্ট ভেদিয়ে নীলচে রগগুলো টান টান হয়ে ফুলে ফেঁপে ওঠা মাংসনালীর ওপর দৃশ্যমান নিত্যদিন সবই ব্যায়াম করা প্রতিফলন। দেখতে অত্যন্ত সুশ্রী ও নজরকাড়া। এক পা গাছের সঙ্গে ভাঁজ করে আড়াআড়িভাবে বুকে হাত বেঁধে মোটা চাম্বুল গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লেন সূক্ষ্ম এবং গভীর ধূসর অক্ষিযুগল নিদারুণ সিলভারের ঘড়িটি। এক পলক দেখে পরপর বিরক্তসূচক গরম গরম নিঃশ্বাসে তাপমাত্রা ফেললেন। চোখ মুখে কুঁচকে ষোলশিনী বালিকার পানে গভীর চাউনি ফেললেন। বোধহয় উপস্থিত নারীটির ভিতরটা পরাবিধা চেষ্টা সাধন করা যাচ্ছেন। পুনরায় কঠিন কাঠাম্য গলায় একই বাণে শুধায়, কিরে, কথা বলছিস না কেন? আজকাল তো তুই ভারী খচ্চর মহিলা হয়ে যাচ্ছিস। বড় ভাইদের জবাবে উত্তর দিতে হয়, এটা অন্তত তোর নলেজে থাকা উচিত। কানের নিচে দুটো পড়লে নির্ঘাত শুধরে যাবি। ভীতু মেয়েটা যখন জড়সড় হয়ে এক কোণে ঘামটি মেরে দাঁড়ালো। নওয়াফের কথা শুনে সে আর মনে হতচকিয়ে নড়ে চড়ে উঠল। সামান্য ভুরু কুঁচকে হিজাবে এক কোণা ধরে টেনে টুনে ঠিক করে আর চোখে কাঠখোট্টা লোকটির দিকে ভয়াতুর দৃষ্টিতে ফেলে পরপর। সামনে পুরুষটি তখন টান টান হয়ে আলসামি দিতে ব্যস্ত। কত সুন্দর মুখখানা, সিল্কি চুলগুলো ব্রাশ করা, এক গলা মরুদ এসে তৎক্ষণাৎ উড়িয়ে তা এলোমেলো করে দেয়। হাসলে চমৎকার লাগে দেখতে, গালে এক ধরনের টোল পড়ে, যে কেউ দেখলে এক পলকের মধ্যে প্রেমে পড়তে বাধ্য। কালো কুচকুচে মোটা জোর ভুরু, সুদর্শন সুপুরুষ বলে কথা, কিন্তু ও জানে লোকটা ভারী পাজি, জাদ্রেল ও একটা। কথায় কথায় ধমক মারা যেন তার বংশের রন্ধে রন্ধে মিশে রয়েছে। কি অদ্ভুত! এভাবে ধমক না মেরে সুন্দর করে বুঝিয়ে সুঝিয়ে বললেই তো হয়। জানি না এই বান্দার এমন খবিশ মার্কার চরিত্র কেন। কোনো হতভাগী ললাটে জুটে লেখা আছে এই বান্দার নাম। একমাত্র আল্লাহ পাক ভালো জানেন তার দিনগুলো হবে ধমকময়। দেখ পাখি, রাগাবি না আমায়, একদম না। মেজাজ আমায় চনমনে আকাশ ছুঁই। আমি চাই না রাগান্বিত হই। রাগলে আমার মাথা ঠিক থাকে না, তখন কথার আগেই হাত চলে বেশি। কখন দুটো লাগিয়ে বসবো ঠিক ঠিকানা নেই। এরপর ভ্যাবা করে তুই কাঁদবি, সেটা কি চাস? তারপরে সকলের কাছে আমার নামে নালিশ ঠুকবি, বলবি নওয়াফের ভাই একটা রাজাকার জাদ্রেল আমার টুসটুসে গালে থাপড়িয়ে লাল বানিয়ে ফাটিয়ে দিয়েছে। খবরদার, তা হবে না মোটেও। এমনিতেও আমি জানি এসব তুই রোজ আমাকে গালাগাল করে বলিস। মনে মনে 100টা গালি দিল মাপ, কিন্তু খবরদার ওপরে বলবি না। আর না, এসব অভিযোগ আমি বরাদ্দ করব। সকলে বিচার আমি করি, অন্যরা তখন আমার বিচার করবে। এটা মোটেও ভালো দেখায় না। চক্ষুলজ্জা বলে তো একটা কথা প্রচলিত আছে, আত্মারিত বল, মুখে কোনো রকম টালা দিবি না, তাহলে চাবির ব্যবস্থা আমি করব। পাখির মনে হলো লোকটা আজকাল একটু বেশি চটপট করে কথা বলে, এক প্রকার বাচাল যাকে বলে। ওদের একটা টিম আছে, টিমটির নাম দিয়েছেন তিনি টোটো কোম্পানি। নামটা ওনাদের দেওয়া। সকল যেন মেলায় হারিয়ে যাওয়া ওনার কোনো বোন। ও বুঝে না আপন ভাই না উনি এলাকার ভাই। সকলের প্রতি মাথা ঘামানো কি দরকার বাবু? মাথায় তো একটা না, সেও একটা মাথা। এত কিছু ঠোকানোর দরকার কি? নিজেরটা খেয়ে নিজেরটাই পরে অন্যের ব্যাপারে নাক না গলে তুই থাকতে না তোর নিজের মতো করে। শুধু শুধু অন্যের পিছনে লাগা দরকার কি? তথ্যমন্ত্রী একমাত্র পুত্র বলে কথা।
তিনি একজন ছাত্রদলের সভাপতি, ক্লাবে রোজ বসেন, ওখানে বিচার সালিশ করেন। একসময় মন্ত্রী হওয়ার কথা ছিল। বড় পদটি ছেড়ে সাধারণ সভাপতি হওয়ার রহস্য অজানা। তা নিয়ে পত্রিকা কম লেখালেখি হয়নি। তবে বদ অভ্যাস ছাড়া ওনার ভালো কিছু গুণ রয়েছে। মন্ত্রীর ছেলে বলে নেই, ভিতরে বিন্দুমাত্র কোনো অহংকার, প্রতিহিংসা, ঈর্ষাও, বরঞ্চ একজন সাধারণ মানুষের মতন তার বেশভূষা, চালচলন, আচরণ, সকলের সঙ্গে মানিয়ে চলতে যেন বেশ পারদর্শী। কত বিচার আচার করলো, কারো থেকে 2 পয়সা ঘুষ নিল না, না নিল কোনো উপহার বিনিময়। যখন যেখানে যান নিজের বাড়ি মনে করে খেতে বসে পড়েন। খুব সহজে লোকেদের সঙ্গে মেশা তার একটি ভালো গুণের বৈশিষ্ট্য। পাখি লোকটা দাঁত চেপে রামধমক মারে। ধমক খেয়েও আনমনে হতচোখে এক প্রকার লাফে উঠল। নিজেকে তটস্থ করে আমতা আমতা করে পায়ের নখ খুঁটে। লজ্জা মাথা হেঁট হয়ে আসছে। কি করে মুখ ফুটে বলবে যে পরীক্ষা ফি দিতে পারেনি বলে স্যার এক্সাম হলে থেকে বের করে দিয়েছে, তাছাড়া ওর কাছে প্রবেশপত্র নেই। আমাকে রাগাবি না পাখি, বিপদ কিন্তু তোরই হবে। ছটফটিয়ে উঠেও অশান্ত মুখে গড়গড় করে বলে দেয়, স্যার ক্লাস থেকে বের করে দিয়েছেন। ঝটপট কথা বলার ভঙ্গিটা যেন অতি দূরত্ব ট্রেনের মতো শোনালো। রেলগাড়ি বুঝি এত দূরত্ব চলে না? যতটা দূরত্ব তার বচনগুলো গলদেশ থেকে বেরিয়ে এলো। এখন লোকটা প্রত্যুত্তরে কী রকম প্রতিক্রিয়া দেয় সেটা দেখার বিষয়। বুকের আড়াআড়ি ভাঁজ ছেড়ে লোকটা এবার সিরিয়াস ভঙ্গিমায় দাঁড়ালো। শার্টের কলার টেনে টুনে ঠিক করে বলে উঠল, কেন লজ্জাও মাথা কাটা যাচ্ছে? কি করে বলবে টাকা দিতে পারেনি, এজন্য সকলের সামনে অপমান করে বের করে দিয়েছে? পাখির উত্তর চেয়েছি, ভাবতে বলিনি। বাপরে, ঠান্ডা গলা কি কঠিন হুমকি, এভাবে ধমকানো কি আছে? একটু সুন্দর করে বললেই তো হয়। খাটাস পুরুষ লোক কোথাকার, নারীদের সম্মান দিতে জানে না। ও আমতা আমতা করে মাথা চুলকে উত্তর দিল, প্রবেশপত্র দেখাতে পারিনি তাই। কেন টাকা দিসনি নাকি? না, সব টাকা মেরে কামাল ভাইয়ের ঝালমুড়ি খেয়ে দিয়ে শেষ করে বসে আছিস। ওর মন ঘরে বিদ্রোহ চারণ প্রকাশ করে উঠল। বড্ড বলতে ইচ্ছে বোধ করল, আমি ঝালমুড়ি খাই? না ভাই, একটা চরম সত্য কথা, অস্বীকার করব না। তাই বলে চুরির টাকা দিয়ে নয়। আবার রোজ 10 টাকা কি 20 টাকা করে দেয়, তা দিয়ে খাই। তাহলে চুরি করব কেন? অথচ শুকনো মুখে বুলি তুলল, অর্ধেক দিয়েছি, বাকি অর্ধেক আবার সবজি বিক্রি হলেই দিয়ে দিতাম। হেড স্যারের স্বাক্ষর এনেছিলি? হ্যাঁ, কিন্তু কাগজ আনতে ভুলে গেছি। ব্যাকল মহিলা কোথাকার। অন্যদিকে মুখ ঘুরে ছেলেটা গরম গরম তপ্তশ্বাস ফেলে নিজেকে শান্ত রাখতে চায়। এই জেনারেশনের মেয়ে হয়ে এমন বোকা নির্বোধের মতো কাজ করার জন্য অদম্য এক ইচ্ছে জাগ্রহ। কানে নিচে দুটো ঠাস ঠাস করে লাগিয়ে দিতে। নিজের অদম্য ইচ্ছাকে আপাতত জলাঞ্জলি দিয়ে শান্ত থাকতে প্রাস চালায়। বড় বড় দম ফেলে জিজ্ঞেস করে, কোন স্যার বের করেছে? কার্তিক স্যার। আয় আমার সঙ্গে। কোথায়? তোর শ্বশুরবাড়ি। জলদি আসবি না কোলে তুলে আনতে হবে? নতমুখে কুণ্ঠা জড়িয়ে কণ্ঠে শুধায়, আসছি। এক্সাম হলে যখন নাভ ঢুকলো তখন ওর হাতে মুঠো পাখির ছোট্ট হাতখানা বন্দি। 2 জন ছাড় ছিল। নওয়াবকে দেখে দাঁড়িয়ে গেল, তড়িঘড়ি সালাম ঠুকলো, আসসালামু আলাইকুম। আরে নওয়াব ভাই যে, বসুন বসুন। এই কামরুল, যা রফিককে খবর দে 1 কাপ দুধ চা পাঠাতে বলবে কেমন, সাথে মাখন বিস্কুট। আমি এখানে চা মাখনের বিস্কুট খেতে আসিনি, না বসতে এসেছি। কিছু ঝামেলা মিটমাট করতে আসলাম। এখানে কার্তিককে? উনি তো ক্যান্টিনে চা খেতে গেলেন, মাত্রই গেছেন। আপনি বসুন ভাই, আমি লোক পাঠাচ্ছি ডেকে আনতে। বসবো না, জলদি ডাকুন। হ্যাঁ হ্যাঁ রফিক, জলদি কার্তিক স্যারকে ডেকে পাঠাও। জি স্যার, যাচ্ছি। ভাই আপনি বসুন না। নওয়াব বসলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপে, কানে ব্লুটুথ। পাখির হাত ছেড়ে ওর হাতে এক্সাম পেপার ধরিয়ে দেয়, সাথে প্রশ্নপত্রটি দিয়ে বলে, যা লিখতে থাক, যা বোঝাপড়া করার আমি বুঝবো।
কি সাংঘাতিক কথাবার্তা, যা বোঝাপড়া উনি বুঝবে কেন? উনি কি হয় ওর? ও জিজ্ঞেস করতে পারল না এবং কখনো তেমন সাহস ও সঞ্চয় হয়ে উঠবেও না। যে প্রকারের ভীতু সে, ক্লাসের সবচেয়ে ভীতুর তালিকায় যদি কারো নাম আগে থাকে তাকে সেখানে তার নামের অনাশায় সবার আগে নিঃসন্দেহে থাকবে। ও ভয়ে ভয়ে একবার আর চোখে আতাউল স্যারের দিকে তাকিয়ে ফের নাফের মুখের দিকে তাকায় বাসকায় গলায়। তখন কাঠখোট্টা লোকটা ধমকে শুধায়, আমার কি নতুন করে রূপ জ্বালিয়েছে? কি দেখছিস অমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে? যেতে বলছি যা। তোকে এভাবে মুখ দর্শন দিতে বলিনি, লিখতে বলেছি। লিখতে মন না চাইলে এক্সাম হল হতে বেরিয়ে যেতে পারিস। বদমেজাজি ছেলেটা অমন রামধমক, পুরো ক্লাসরুম যেন ভূমিকম্পর মতো কম্পিত হয়ে উঠল। ছেলেটার এত রাগী, বদমেজাজি, এক কথার লোক, কথায় কথা ধমক ছুঁড়ে বাপ দাদার 14 গোষ্ঠীর সবাই রাগ যেন রন্দে রন্দে বহে। তার থেকে কিছুটা পাওয়ার লেখা রেখে সকল শিক্ষার্থীরা উৎসুক উদ্বেগ নিয়ে পাখির দিকে গভীর চাউনি ফেলে, যেন সে ভিন্ন গ্রহের কোনো এলিয়ান। লজ্জায় ঘৃণা এর মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করছে। আজ যে অঘটন একটা ঘটবে সেটা স্পষ্ট। তখন দরজার দিকে কার্তিক স্যার প্রবেশ করলেন। আতাউল স্যারের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, কি হলো স্যার, এত তাড়াতাড়ি ডেকে পাঠালেন যে? এই ছোট্ট ছোট হাঁটুর বয়সী বাচ্চাদের কি সামলাতে পারছেন না? আতাউল স্যার শুকনো ঢোক গিললেন। কার্তিক স্যারের আর চোখে একবার নাফের দিকে তাকিয়ে ইশারায় জানতে চায়, এই যুবককে? নাফ টেবিলের ওপর থাপ্পড় মেরে রক্তিম চোখ জোড়া নিয়ে শুধায়, আমি যেই হই, আগে বলুন একজন শিক্ষার্থীকে এক্সাম হল থেকে বের করার মতো দুঃসাহসিকতা কোথায় পেলেন আপনি? কার কথা বলছেন আপনি? অনন্যা রহমান পাখি, পিতা মানিক রহমান। কথা ক্লিয়ার, অ্যান্সার চাই। 1 মিনিট। এসব কথা জিজ্ঞেস করার আপনি কে? বাইরের লোকের কাছে এসব কৈফত আমি কেন দিব? নব মুখ চিবিয়ে চিবিয়ে নিপুণ উষ্ঠভাজে তার বিদ্রুপ হাসল। আমি কে? ওয়েট। ফোন কেটে কাউকে মেসেজ করল সে। মিনিট 2 পর হেড স্যার হন্তদন্ত পায়ে ফ্যাকাশে মুখখানা নিয়ে শ্রেণীকক্ষে উপস্থিত হলেন। দ্রুত ওর সন্নিকটে এগিয়ে এলেন, নওয়াফের দিকে তাকিয়ে প্রশ্ন তুলেন, কি হয়েছে বাবা? আমি কি কিছু ভুল করলাম? স্বয়ং শিক্ষামন্ত্রী আমাকে চাকরি খাওয়ার চক্কর দেখাচ্ছেন। একটা কথা বলুন স্যার, যেসব স্টুডেন্টের এক্সাম ফি দেওয়ার সামর্থ্য নেই তাদের জন্য ফি প্রবেশপত্র ব্যবস্থা করা হয়েছে কিনা বলুন। হ্যাঁ, হাতের ইশারায় পাখিকে দেখালো। তাহলে ও পেল না কেন? চুপ করে আজ থাকবেন না, উত্তর দিন। সেদিন আমি 500 স্টুডেন্ট পরীক্ষার ফ্রি দিয়ে গিয়েছিলাম। সেসব কি সব পকেটে চালান করেছেন নাকি কিছু অবশিষ্ট আছে? অবিলম্বে হতচকিয়ে উঠে থতমত খান হেড স্যার। আমতা আমতা করে মুখ চিবিয়ে বলেন, না না, তা করব কেন? এখন সমস্যা কি হয়েছে সেটা বলো বাবা। এই যে পাখি মেয়েটাকে দেখছেন, ওর বাবা একজন হতদরিদ্র কৃষক, সবজি বিক্রি করে ছেলে মেয়েকে লেখাপড়া করান। পুরো টাকা দিতে না পেরে অর্ধেক ফি দিয়েও আপনার সাইন এনেছিল। ভুলবশত সাইনের কাগজ টুকরো নিয়ে আসতে ভুলে গিয়েছে। সেজন্য আপনার সহকারী শিক্ষক তাকে এক্সাম হল থেকে বের করে দিয়েছে। আর যদি মেয়েটা পরীক্ষা না দিতে পারে, তার 1 বছর গ্যাপ চলে যেতে। জানতেন কি না বলুন? এটা বার্ষিক পরীক্ষা ছিল, এরপরেও মেয়েটাকে বের করা অনুচিত ছিল। কার্তিক স্যার মাথা চুলকে বলে, স্যার আমার দোষ কি? আমি আমার ডিউটি পালন করছি। প্রবেশপত্র ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না, এসব নিয়ম তো আপনি তুলে ধরেছেন। চিপায় পড়ে হেড স্যার মাইনুদ্দিন হাঁসফাঁস করেন, চিনচিনে গলায় বেদরূপে কাশেন। হাত জোর করে 18 বয়সী ছেলের কাছে ক্ষমা চান। আমার ভুল হয়ে গেছে বাবা, পেপার আর কোশ্চেন দিয়ে দাও মেয়েটাকে।
আর তার প্রয়োজন পড়বে না, আমি দিয়ে দিয়েছি অনেক আগেই। কথা বলে লোকটা বড় বড় পা ফেলে কার্তিক স্যারের কাছে যান। কত টাকা ফি? জি 300 টাকা। পরীক্ষার ফি? আর 6 মাসের বেতন 360 টাকা। কত টাকা দিয়েছে ও? শুধু পরীক্ষার ফি দিয়েছে। ঠিক আছে, 500 টাকা রাখুন, বাকিটা ফেরত দিতে হবে না। তবে এমন ফর্ম পুনরাবৃত্ত যেন না ঘটে সেদিকে খেয়াল রাখবেন। জি ভাই, মনে থাকবে। নাব আর বাড়ায় না, বড় বড় পায়ে কদম ফেলে দ্রুত প্রস্থান ত্যাগ করে ইচ্ছুক সে। বিড়বিড় করেন কার্তিক স্যার। লোকটাকে চিনে আতাউর স্যার, ছাত্রদলের সভাপতি। ডাকনাম নাওয়াফ। ক্ষমতা থাকলে যা আর কি হয়। মেয়েটার কি হয়? ওর নিকটাত্মীয় নাকি? এত দরিদ্র মেয়ে ছাত্রদলের সভাপতি আত্মীয় হওয়া তো কথাই নয়। কামরুল স্যার হালকা করে চিমটি কাটলেন, ফিসফিস করে গম্ভীর স্বরে সতর্ক করেন, আসতে বলুন, সকলে শুনলে খবর আছে। তিনি যেমন তেমন লোক নয়, তার হাত অনেক লম্বা। তার উপর শিক্ষামন্ত্রী তার আপন ফুফু। মামা একজন সেনাপ্রধান, ছোট চাচা এসপি, তার বাবা একজন তথ্যমন্ত্রী। কার্তিক স্যার ঠেস মেরে বলেন, তিনি তাহলে রাষ্ট্রমন্ত্রী হলেন না কেন? এক সময় রাষ্ট্রমন্ত্রী হওয়ার কথা ছিল, কি জানি হঠাৎ পদ ত্যাগ করেন। এরপরে সুদূর থাইল্যান্ড পাড়ি জমালেন। তা নিয়ে মিডিয়ায় কম লেখালেখি কানাঘুষা হয়নি। মনে হয় বিপক্ষে দল জিতে যাবে ভেবে পদত্যাগ করেছেন। ধুর মিয়া, তেমন না, জয় তারাই হয়, কেননা উপর মহল থেকে তাদের নির্বাচিত করা হয়েছে। তাছাড়া মন্ত্রীদের জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় না। এসব জানেন না? ওনাকে উপর মহল থেকে সিলেক্ট করা হয়েছিল, কিন্তু কি জানি কেন পদত্যাগ করলেন। তা থাক, আজিরা পেঁচাল বাদ। এক কাপ চা খেয়ে মনটা চাঙ্গা করে আসি। আপনার তো ঝাড়ি খেয়ে পেট ভরে গিয়েছে, হ্যাঁ? কার্তিক স্যার এবার পাখির দিকে তাকালেন। সিমসাম মুখশ্রী, উজ্জ্বল শ্যাম বর্ণের মুখ, থুতনি বরাবর কুচকুচে একটা তিল। আহামরি কোনো সৌন্দর্য খুঁজে পেল না আর। হ্যাঁ আছে, টানা টানা হরিণা চোখ। মেয়েটার শ্যামবর্ণ মুখটা মারাত্মক, কিন্তু সে বোঝে না সামান্য ব্যাপার নিয়ে মেয়েটা নাওয়াফকে কেন নালিশ করবে। মেয়েটা কি ওই ছেলেটা চেয়ে বেশি কিছু? কাজল রেখা, 1 গ্লাস পানি দাও। নিন আপনার পানি। পাহাড়া একটু নাড়ো বউ। না, গরম পড়ছে। পানি খেয়ে সাদা গেঞ্জি খুলে পা উঠিয়ে আরাম করে বসে পড়লেন মানিক রহমান। ঘামাত্মক শরীরটা পাখার সামনে মেলে নিলেন। রোদে বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে দেহটার দিকে কাজল রেখা দীর্ঘ মুহূর্ত তাকিয়ে থাকেন, যেন কিছু একটা খুঁজতে ব্যস্ত। আমার আম্মা বাড়ি ফিরছে? কি যে রাগ তার, কি জানি বাপু, স্কুল আবার কি অঘটন ঘটিয়ে আইছে। হাসেন তিনি, নৈশব্দ তার হাসি কলধ্বনি। স্টিলের পানির গ্লাস পাশে রেখে সিমিটি দিয়ে বাঁধা করা বৈঠকখানা দেহটা পিষিয়ে দেয়। বড় আরাম লাগলো, অন্তরটাও জুড়ালো। মাথার নিচে হাত দুটো রেখে আকাশের দিকে তাকান। পাতলা অতর হাত বেরিয়ে আসে। মাইয়ারা বড় চাপা স্বরের, বুঝলা? ঠিক মোর মার মতো। সহজে মুখ দিয়ে কিছু কইতেছে না, শরম পায়। তয় মনটা কিন্তু বালা। মুক্তি ফোন করছিল? জি করছিল। আইব কবে? কইছিল কিছু? 2-1 দিনের মধ্যে আইব কইল। স্বাধীন কই? মাঠে গেল ভর দুপুরে বল খেলতে। কতবার বারণ করলাম, শুনল না। ছেলেটা একটু দুষ্ট বেশি, মেয়েটা শান্তশিষ্ট। মেয়েটা পড়ার প্রতি একটু অলস, তবে ছেলেটা মাশাআল্লাহ ভালো ছাত্র। 2 মেয়ে পর 1 ছেলে। বড় মেয়ে মুক্তি, এবার অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্রী, খুবই মেধাবী। মেজ মেয়ে পাখি, ভারী দুরন্ত দুষ্ট প্রাণোচ্ছল মেয়ে। লেখাপড়া চলনসই যাকে বলে। সারা বছর টোটো করে ঘুরে ফিরে পরীক্ষা দিন, সে কি তার পড়া? ছোট ছেলে স্বাধীন লেখাপড়া যেমন পারদর্শী, খেলাধুলা ঠিক তাই। এজন্য তার স্ত্রী ছেলে প্রতি খুব বেশি দুর্বল। কলপাড় থেকে গলা ছেড়ে ডাকে, স্বাধীন, গোল আলু ও গোল আলু।
প্যান্ট আর গামছাটা দিয়ে যা না। মুখের সামনে তৎক্ষণাৎ স্যান্ডেল উছড়ে এসে পড়ে। তড়িঘড়ি করে সে ছিটকে পাশ কাটিয়ে যায়, যার ফলস্বরূপ স্যান্ডেল গিয়ে পড়ে কলপারের উপরে। নয়তো স্যান্ডেল এসে ঠিক ওর মুখ বরাবর আসতে পড়ত। কি সাংঘাতিক ঘটনা ঘটত তখন! কিন্তু এমন ভয়ানক অলক্ষণে আগামের কাণ্ডটা করলটা কে? তৎক্ষণাৎ সরাসরি সামনে করা চোখে তাকায়। দাঁতে দাঁত পিষে কোমরে হাত দিয়ে কটমটো করে তাকিয়ে আছে তারই মেজো বোন পাখি। হুটহাট রাগে প্রস্ফুটন কারণ স্বাধীন ঠিক বুঝল না। অমন করে কুটনি বুড়ির মতো তাকিয়ে আছিস কেন রে? অমন গলা ফাটিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে গোলালু গোলালু বলে তুই আমাকে ডাকছিস? হ্যাঁ, কাকে ডেকেছি তো একটা? কোনটা বুড়িকে? অমন করে তাকিয়ে দেখছিস কি? তোকে ডেকেছি নাকি?